মা বললেন, ওরে আজ অগস্ত যাত্রা, আজকে বিদেশে যেতে নেই। সুটকেসটা গোছাতে গোছাতে আমি বললুম, কেন বলো দেখি, আজ বিদেশে গেলে কি হয়? মা বললেন, আজকে যাত্রা করে অগস্ত্যমুনি আর ফিরে আসেননি রে। আমি বললুম, হ্যাঁ, অগস্ত্যমুনির বউ ভারী কোদল করত, তার ভয়েই এই আসি বলে তিনি পিঠ টান দিয়েছিলেন। মা প্রতিবাদ করে বললেন, কই, শাস্ত্রে তো সেসব কথা লেখে না। আমি বললুম, শাস্ত্রে সে কথা লিখলে অগস্ত্যমুনির বউ মানহানির মামলা এনে স্বাস্থ্যকারকে জব্দ করে দিতেন যে, কাজেই স্বাস্থ্যকাররা সে কথা চেপে গিয়েছিলেন। মা বললেন, না রে না, বিন্ধু পাহাড়। আমি বাধা দিয়ে বললুম, থাক মা, ও গল্প আমিও জানি, তোমার কোনো ভয় নেই মা। মাসখানেক ভারতবর্ষের বুকে বেরিয়ে আবার আমি ঠিক ফিরে আসব। এই তোমার মতো মাকে ছেড়ে কোনো ছেলে কি ঘর ভুলে থাকতে পারে বলো? এই নাও, একটা প্রণাম নিয়ে হাসি মুখে আমাকে আশীর্বাদ করো। মা খুঁতখুত করতে করতে আমাকে আশীর্বাদ করলেন। যতীন আর আমি দুই বন্ধুতে দেশ বেড়াতে বেরিয়েছি। যতীন পড়ে ল কলেজে, আর আমি মেডিকেল কলেজে। হাওড়া স্টেশনে গিয়ে একটা সেকেন্ড ক্লাস কামরায় ঢুকলুম। এ সময়ে কেউ বেড়াতে যায় না বলেই আমরা বেড়াতে বেরিয়েছি। গাড়িতে ভিড় থাকবে না, দিব্যি ধীরে সুস্থে শুয়ে বসে হাত পা ছড়িয়ে আরাম করে যেতে পারবো। পুজোর সময়ে আর বড়দিনে বেড়াতে যাওয়া পায় নমস্কার। সে কি বেড়াতে যাওয়া না নরক যন্ত্রণা ভোগ করা? প্রথমেই আমাদের বেনারসে যাবার কথা। সেখানে গিয়ে পৌঁছাবো কাল প্রায় দুপুরে। সারা রাত ট্রেনেই কাটাতে হবে। কাজেই আমাদের কামরায় লোক নেই দেখে ভারী আনন্দ হলো। বাইরের কোনো লোক আসবার আগেই তাড়াতাড়ি দুখানা বেঞ্চে দুটো বিছানা বিছিয়ে আমরা দুজনেই শুয়ে পড়লুম। শুয়ে শুয়ে দুই বন্ধুতে অনেক গল্প হলো। তারপর ট্রেন যখন বর্ধমান পার হলো, যতীন উঠে আলো নিভিয়ে দিল। অনেকক্ষণ পরে অন্ধকারেই যতীনের নাক ডাকার আওয়াজ শুনতে শুনতে আমারও চোখ ঘুমে জড়িয়ে এলো। কতক্ষণ ঘুমিয়েছিলুম জানি না, আচমকা আমার ঘুমটা ভেঙে গেল। কে আমার গা ধরে নাড়া দিচ্ছে। ধীরে ধীরে উঠে বসলুম। সঙ্গে সঙ্গে সামনের বেঞ্চ থেকে যতীনও ধর্মর করে উঠে বসল। আমি বললুম, যতীন, আমার ঘুম ভাঙালে কেন? যতীন বললে, আমিও তোমাকে ঠিক ওই কথাই জিজ্ঞাসা করতে চাই। তার মানে? তুমি তো আমার গা ধরে নাড়া দিচ্ছিলে। আমি আশ্চর্য হয়ে বললুম, সে কি হে, আমি তো দিব্যি আরামে ঘুমিয়েছিলুম, তুমি তো আমার গা ধরে নাড়া দিলে, আমাকে তুলে দিলে। যতীন হেসে বললে, বাহ বাহ, বেশ লোক যা হোক, নিজে আমাকে ধাক্কা মেরে তুলে দিয়ে আবার আমার ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। আমি বললুম, না ভাই, সত্যি বলছি, আমি এখান থেকে এক পাও নড়িনি। তোমাকে আমি ধাক্কা তো মারিনি, বরং আমাকেই তুমি ধাক্কা মেরেছ। আমার সঙ্গে ঠাট্টা হচ্ছে বুঝি? যতীন গম্ভীর স্বরে বললে, গাড়িতে আর জনপ্রাণী নেই, আমাদের দুজনকে তবে ধাক্কা মারলে কে? চোর টোর আসেনি তো? শুনেই তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে আমি আবার আলো জ্বেলে দিলুম। এদিকে ওদিকে তাকিয়ে দেখলুম কামরায় আমরা দুজন ছাড়া আর কেউ নেই, এবং আমাদের মোটমাটগুলোর একটাও অদৃশ্য হয়নি। যতীন বললে, নিশ্চয়ই চোর এসেছিল, ভাগ্যে আমাদের ঘুম ভেঙে গেল, তাই চুরি করবার আগেই তাকে সরে পড়তে হয়েছে। যাক, বড় বেঁচে যাওয়া হয়ে গিয়েছে। আমি বললুম, হ্যাঁ, এই জানালাগুলো সব বন্ধ করে দাও, আর আলো নিবিয়েও কাজ নেই। আচ্ছা জ্বালাতন। আবার খানিকক্ষণ বসে বসে গল্প হলো। তারপর আবার দুজনেই ঘুমিয়ে পড়লুম।
কিন্তু আবার ঘুম ভেঙে গেল। এবারে কেউ আর আমাকে ধাক্কা মারছিল না। এবারে কামরার ভিতর থেকে পরিত্রাহী স্বরে একটা কুকুর আর্তনাদ করছিল। আলো জ্বালিয়ে শুয়েছিলুম, কিন্তু উঠে দেখি কামরার ভিতরে ঘুটঘুটে করছে অন্ধকার। অন্ধকারে যতীনের গলা পেলুম। সে বললে, এ আবার কি ব্যাপার? আজ কি রাজ্যের আপদ এইখানে এসে জুটেছে নাকি? কুকুরটা যেভাবে চেঁচাচ্ছে তাতে মনে হলো সে যেন ভয়ানক জখম হয়েছে, কিন্তু কামরার জানালা দরজা সব বন্ধ। সে ভিতরে এলোই বা কেমন করে? কুকুরটা হঠাৎ একবার খুব জোরে কেউ কেউ করে চেঁচিয়েই একেবারে চুপ মেরে গেল। আমি বললুম, যতীন, আলো নেভালে কে? যতীন বললে, জানি না তো, আমি ভাবছিলুম তুমি নিভিয়েছ। কুকুরটা ভিতরেই আছে, বেঞ্চি থেকে পা নামানো যাবে না, ব্যাটা যদি খ্যাক করে কামড়ে দেয়। তা তোমার টর্চটা কোথায়? আমার পাশেই আছে। ঠিক আছে, জ্বালো তো দেখি কুকুরটা কোথায় আছে। যতীন টর্চ জেলে দেখতে লাগলো, আর আমি আমার মোটা লাঠি গাছাটা মাথায় তুলে প্রস্তুত হয়ে রইলুম। কুকুরটা যদি তেড়ে আসে তাহলে তখনই তার ভবলীলা সাঙ্গ করে দেব। কিন্তু কামরার কোথাও কুকুরটাকে আবিষ্কার করা গেল না। এখানে কুকুর টুকুর কিছুই নেই। সুইচের কাছে গিয়ে দেখি সুইচ টেপাই আছে। আমি বললুম, সম্ভব, কিন্তু এই যে এখনই কুকুরটা চেঁচাচ্ছিল সে এলোই বা কেমন করে, আর গেলই বা কেমন করে? যতীন বললে, কুকুরটা বোধহয় পাশের কামরা থেকে চেঁচাচ্ছিল, আমরা ঘুমের ঘোরে ভুল শুনেছি। আমি বললুম, হ্যাঁ ঠিক বলেছ, কিন্তু আজকে ঘুমের তফা ইতি। এসো বসে বসে গল্প করা যাক। এই বলে আমি বসে পড়লুম, এবং মনে হলো সঙ্গে সঙ্গে আমার পাশেই ঠিক যেন আর একজনকে বসে পড়ল। নিবিড় অন্ধকারে কামরার ভিতরে কিছুই দেখা যাচ্ছিল না। বললুম, তার নিজের বিছানা ছেড়ে হঠাৎ উঠে এলে যে যতীন? ওপাশের বেঞ্চি থেকে যতীন বললে, কই, আমি তো এখান থেকে উঠিনি। আমার পাশে হাত বাড়িয়ে দেখলুম, কই, কেউ তো সেখানে নেই। তারপরে শুনতে পেলুম আমার কানে কি ফিসফিস করে কথা কইছে। কি যে বলছে তা বোঝা যাচ্ছে না বটে, কিন্তু কথা যে কেউ কইছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হঠাৎ যতীন বললে, মোহন তুমি কোথায়? আমি আড়ষ্টভাবে বললুম, আমার বিছানায়। যতীন সভয়ে বললে, তবে আমার কানে কথা কইছে কে? জবাব না দিয়ে দুপাশে দুহাত বাড়িয়ে দিলুম, কিন্তু কারোর গায়ে হাত লাগলো না। অথচ তখনও আমার কানের কাছে মুখ এনে কে যেন ফিসফিস করছে। ডাক্তারি পড়ি, রোজ দুহাতে টাটকা ও পচা মরার দেহে হাসি মুখে ছুরি চালাই। গভীর রাত্রে একলা মরার পাশে অম্লান বদনে বসে থাকি। স্বপ্নেও কখনো ভূত দেখিনি, তবু কেন জানি না আজকে এই অন্ধকারে আমার সর্বাঙ্গে কি একটা অজানা ভয় পাথরের মূর্তির মতো স্থির ও ঠান্ডা হয়ে গেল। একখানা হাত নাড়বাড়ার শক্তি রইল না। যতীনেরও বোধ হয় সেই অবস্থা। সে প্রায় কান্নার স্বরে বললে, মোহন, মোহন, কামরার ভেতরে কারা সব এসেছে, কে আমার সঙ্গে ফিসফিস করে কথা কইছে,
ওই ওই শোনো, কে 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 আবার আবার চলে যাচ্ছে। সত্যি কথা, ঘরময় কে চলে বেড়াচ্ছে। খটখট খটখট, এ যেন কোনো মাংসহীন হাড়ের আওয়াজ। এ ভীষণ আওয়াজ আমি জানি, কঙ্কালকে নাড়ালে ঠিক এমনই অস্থি ঝংকার জেগে ওঠে। কিন্তু তখন আর আমার নড়বার শক্তি নেই। কে যেন কি জাদু মন্ত্র পড়ে আমার সমস্ত দেহকে পক্ষাঘাতগ্রস্ত করে দিয়েছে। আচম্বিতে আর একবার কামরার এক কোণ থেকে মেয়ে গলায় কেউ করে কাঁদতে লাগলো। কানের কাছে সেই ফিসফিস কথা, ঘরময় কঙ্কালের সেই চলাফেরার খটখটানি। এক কোণ থেকে মেয়ে গলায় সেই করে কান্না। গাঢ় অন্ধকারে ডুবে আড়ষ্টভাবে বসে বসে একসঙ্গে এইসব শুনতে লাগলুম। যতীনের কোনো সাড়া নেই। সে ভয়ে অজ্ঞান হয়ে যায়নি তো? ও আবার কি, মার্বেলের গুলির মতো দুটো জ্বলন্ত রক্তের মতো কি চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে? কি ও দুটো অন্ধকারের অগ্নিময় চক্ষু! চোখ দুটো ভাসতে ভাসতে আমার কাছ থেকে হাত তিনেক তফাতে এসে শূন্যে স্থির হয়ে রইল, যেন আমাকে খুব ভালো করে নিরীক্ষণ করছে। দেখতে দেখতে সেই আগুন চোখ ফুটোর রং নীল হয়ে এলো। রক্ত রঙে যে চোখ দুটোকে দেখাচ্ছিল ক্রুদ্ধ, নীল রঙে তাদের দেখাতে লাগলো বিষাক্ত। হঠাৎ কেমন একটা বিদ্যুৎ প্রবাহ এসে আমাকে চাঙ্গা করে দিলে। এক মুহূর্তে আমার সব মোহ কেটে গেল। আমি এক লাফে দাঁড়িয়ে উঠে অন্ধকারের ভিতরেই দু হাতে দুদ্দার ঘুষি ছুটতে লাগলাম পাগলের মতো। চেঁচিয়ে উঠলুম, আমি তোদের ভয় করি না, আমি তোদের ভয় করি না, আমি তোদের কারুকে ভয় করি না। সরে যা, সরে যা সব, আমি তোদের কারুকে ভয় করি না। তৎক্ষণাৎ কামরায় ইলেকট্রিক লাইট আবার দপ করে চলে উঠল। নিজের বিছানায় বসে যতীন ঠকঠক করে কাঁপছে। তারও অবস্থা আমার চেয়ে ভালো নয়। কামরার ভিতরে আর সেই আগুন চোখ দেখা গেল না। কোনো রকম শব্দ বা কান্নার আওয়াজও কানে এলো না। আমরা দুজন ছাড়া সেখানে আর কেউ নেই। হাঁপাতে হাঁপাতে যতীনের পাশে গিয়ে বসে পড়লুম। যতীন অস্ফুট স্বরে বললে, আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলুম? আমি বললুম, আমারও তাই মনে হচ্ছে। একদিকে তাকিয়ে যতীন তীব্র স্বরে বলে উঠল, না না, স্বপ্ন নয়, ওই দেখ। ঠিক যেন শূন্যকে বিদীর্ণ করে ফিনকি দিয়ে কামরার মেঝের উপরে রক্ত ছিটকে পড়ছে। তাজা রাঙা রক্ত, রক্তে রক্তে ঘর বুঝি ভেসে যায়। শূন্য যেন রক্ত প্রস্রাব করছে। আমি আর সইতে পারলুম না। অ্যালার্ম কর্ড ধরে একেবারে ঝুলে পড়লুম। পর মুহূর্তে প্রচণ্ড একটা ঝাঁকানি দিয়ে চলন্ত ট্রেন থেমে গেল। আমি আর যতীন এক লাফে ট্রেন ছেড়ে বাইরে বেরিয়ে পড়লুম। গার্ড এসে জিজ্ঞাসা করলে, তোমরা ট্রেন থামিয়েছ? আমি বললুম, হ্যাঁ। কেন? গাড়ির ভেতরে আমাদের জীবন বিপন্ন হয়েছিল। আসল ব্যাপারটা কি তা আমি বলতে চাই না, কিন্তু ও কামরার ভেতরে আমরা যদি আর কিছুক্ষণ থাকতুম তাহলে হয় পাগল হয়ে যেতুম, নয় মারা পড়তুম। গার্ড খানিকক্ষণ অবাক হয়ে আমার মুখের পানে তাকিয়ে রইল। তারপর বললে, বাবু, তোমার অসংলগ্ন কথার অর্থ আমি বুঝতে পারলুম না। তুমি কি বলতে চাও ভালো করে বুঝিয়ে বলো। যতীন বললে, ও কামরায় ভূত আছে। গার্ড হো হো করে হেসে বললে, কামরায় ভূত? একটা নতুন কথা বটে।
বাঙালি বাবুদের মাথা খুব সাপ, ট্রেনের কামরাতেও তারা ভূত আবিষ্কার করে। আমি বললুম, ভূত কিনা জানি না, কিন্তু ও কামরার ভেতরে আমরা এমন সব বিভীষিকা দেখেছি যা কিন্তু মোটেই স্বাভাবিক নয়। গার্ড বললে, অ্যালার্ম কর টেনে বাজে কথা বলে তোমরা এখন আইনকে ফাঁকি দিতে চাও? ওইসব চালাকি আমার কাছে চলবে না, তোমাদের জরিমানা দিতে হবে। আমি বললুম, সাহেব, আমরা জরিমানা দিতে রাজি আছি, তবু ও কামরায় আমরা ঢুকতে আর রাজি নই। আমার মুখের কথা শেষ হতে না হতেই হঠাৎ একটা কাণ্ড ঘটে গেল। কামরার ভিতর থেকে আমাদের জিনিসপত্রগুলো সব এগে বাইরে নিক্ষিপ্ত হতে লাগলো। ট্রাঙ্ক, সুটকেস, ব্যাগ ও পোঁটলা পুঁটলি প্রভৃতি। ঠিক যেন কে সেগুলোকে বাইরে ছুঁড়ে দিচ্ছে। গার্ড সাহেব মাথা হেঁট করে তাড়াতাড়ি মাটির উপরে বসে পড়ল, নইলে যতীনের স্টিল ট্রাঙ্কটা নিশ্চয়ই তার মাথা চূর্ণ করে দিত। গার্ড চেঁচাতে লাগলো, এই পাকড়াও পাকড়ো! একদল রেল পুলিশ ও কুলি হুড়মুড় করে কামরার ভেতরে গিয়ে ঢুকল, এবং বলা বাহুল্য সেখানে জনপ্রাণীর আধখানা টিকি পর্যন্ত দেখা গেল না। গার্ড উত্তেজিত ভীত কণ্ঠে আমাদের বললে, বাবু, ব্যাপার কি বুঝতে পারছি না, ট্রেন লেট হয়ে যাচ্ছে, এখন আর বোঝবার সময়ও নেই, তবে তোমাদের কথাই সত্যি বলে মনে হচ্ছে। আপাতত তোমরা অন্য কোনো কামরায় উঠে পড়ো, আমি ট্রেন চালাবার হুকুম দেব। পাশের যে ইন্টার ক্লাসে গিয়ে আমরা উঠলুম তার মধ্যে অনেক লোক, সকলেই আমাদের কথা শোনবার জন্যে ব্যগ্র। যতটা সংক্ষেপে পারা যায় তাদের কাছে আমাদের বিপদের কাহিনী বর্ণনা করলুম। একটি আধবুড়ো ভদ্রলোক পোশাক দেখে তাকে রেল কর্মচারী বলে চেনা গেল। আমাদের কাছে এসে বললেন, মশাই, গেল বৎসরে এই ট্রেনের এক কামরায় একটা ভীষণ হত্যাকাণ্ড হয়েছিল। আমি বললুম, তো তার সঙ্গে এ ব্যাপারের কি সম্পর্ক? সম্পর্ক সম্পর্ক হয়তো কিছুই নেই, তবু শুনুন না। রানীগঞ্জে গাড়ি থামলে পর দেখা গেল একটা সেকেন্ড ক্লাস কামরার ভিতরে দুজন পুরুষ, একজন স্ত্রীলোক, একটি শিশু আর একটা কুকুরের মৃতদেহ রক্তের মধ্যে প্রায় ডুবে আছে। কিন্তু কে বা কারা এতগুলো প্রাণীকে খুন করলে তার কোনো সন্ধানই পাওয়া গেল না। আমি রুদ্ধশ্বাসে বললুম, একটা কুকুরও ছিল? তারপর? তার কিছুদিন পরে ওই কামরাতেই তিনজন সাহেব হাওড়া থেকে আসছিল, কিন্তু রানীগঞ্জেই তারা গাড়ি থেকে নেমে পড়ে। স্টেশন মাস্টারের কাছে অভিযোগ করে যে কামরার আলো নিভিয়ে দিয়ে কারা তাদের ভয়ানক ভয় দেখিয়েছে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও যারা ভয় দেখিয়েছিল তাদের পাত্তা পাওয়া গেল না। যতীন বললে, ভূতকে কখনো খুঁজে পাওয়া যায়? মানুষকেই ভূতেরা খুঁজে বার করে। তিনি বললেন, তারপর প্রায় ওই রকম সব অভিযোগ হতে লাগলো। আর লক্ষ্য করবার বিষয় এই যে অভিযোগ হয়েছে প্রত্যেকবারই রানীগঞ্জ স্টেশনে। কেবল আপনারাই রানীগঞ্জ পার হতে পেরেছেন। যতীন বললে, হ্যাঁ, রানীগঞ্জ কেন, আর একটু হলেই আমাদের ভব নদীর পার হয়ে যেত। আমি বললুম, যতীন, মায়ের কথা আর কখনো ঠেলব না রে। সত্যি সত্যিই আজকের যাত্রা বড়ই অশুভ।